উপদেষ্টা তিস্তা নিয়ে আপনার চাওয়া কি? আমরা আজকে মাননীয় উপদেষ্টার কাছে আমাদের যেটা চাওয়া, যে আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই উত্তরাঞ্চল বৈষম্যের শিকার। এখানে আমাদের যে তিস্তা নদী রয়েছে, প্রত্যেকের বলে এদিকে শাসন করা হবে, কিন্তু সেটি হয় না। আমরা চাই আজকের এই উপদেষ্টা মহোদয়ের কাছে যে তিস্তা নদী শাসন করে তার গতিপথ নির্ধারণ করা হোক এবং দুই ধারে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর মধ্যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আজকে তিস্তা পাড়ের মানুষ স্বপ্ন দেখছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, স্কুল কলেজ গড়ে উঠবে এবং এখানকার মানুষ উন্নত জীবনযাপন করবে। এটাই প্রত্যাশা। সম্মানিত ভাই, আপনার কথাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আরেকজনকে দিতে চাই। আশিক ভাই আরেকজনকে দেবেন। জি, আপনি নিশ্চয়ই তিস্তা পাড়ের মানুষ। আপনার কাছে আজকে যে মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছেন তিস্তা নিয়ে যে করণীয় শিশু, আজকে আপনার জায়গা থেকে মাননীয় উপদেষ্টার কাছে তিস্তা নিয়ে কি বলেন? আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনবেন না? সবাই যদি আমার শুনে তিস্তা নদীর কাম করি দেবো বারে, আমার হয়েছে কপাল পোড়া। আমার দুঃখ কায়ও দেখেন, খালি ভোলায় আজ যায়। এটি ভাই কয়দিন আগত আসছিল হাসিনে, আমার বাগমুর বাড়ি হল রাজপুর, মানে লালমনিরহাটের একটা ইউনিয়ন রাজপুর। এই রাজপুরপুর বাড়ি ভাই গাড়ি পাচ্ছি। এই ভোলাক দেখছো, ইরশাদক দেখছো, হাসিনাক দেখছো। এরা এমন সুন্দর কথা কয় বাহে, এখানে আমার দুর্গুণে করে ভোট নিয়ে যায় আর তিস্তার কাম করে না। তোমরা তো মোটর গাড়িতে আসছো, একটা রাজপুরত যাও, রাজপুরের খুলিয়া গেছে লোকের অবস্থা দেখে গেছি। রাজপুর এক সময় রাজপুর ছিল, আজকে ফকিরপুর। ঢাকার থাকেন ভাই, রংপুরের কি বুঝবেন? একটা সরুদ যাও, সেই দুঃখী মানুষগুলোর পাশত যাও। আমার গুলোর পাশত লাগাইলে, আমার বাড়ি ঘর না দেখলে বুঝবেন পাবার নন ভাই, বুঝবেন পাবার না। থাকেন তো এসি রুম, অন্তর্বর্তীকালীন সরকার হয়ে আসছে। আমরা ভাই রাজপুর খুনিয়ে গেছে এবং দুটা লালমনিরহাট সম্মানিত ভাই, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। অনুরোধ করি ভাই, এবার আমার ঠগান না ভাই, এবার আমার ঠগান না। আমার মনে হয় গণমানুষের কথা উঠে এসেছে, আমরা আরো শুনতে চাই। আশিক ভাই, আমাদের মা বোন আছেন, আমরা তাদের কথাও শুনতে চাই। জি, আপনি তিস্তা দিয়ে আমাদের আজকের বর্তমানে মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনার তিস্তা দিয়ে আপনার আমিও তিস্তা নদীর পাশেই থাকি। আমাদের তিস্তা নদীতে শুধুমাত্র জনগণের ঘর বাড়ির ক্ষতি নিয়ে আমাদের শিশু বাচ্চা স্কুলে যেতে পারে না, গরু ছাগলের খাওয়া দাওয়ার সমস্যা হয়, গরু ছাগল মারা যায়, স্কুলের ছাত্রছাত্রীদের আমরা ঠিকভাবে খাইতে দিতে পারি না, আমাদের মৌসুমের অনেক ক্ষতি। এই ক্ষতিগুলো যাতে না হয়, আমাদের উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাদের এই তিস্তা নদীটা আপনারা সুন্দরভাবে আমাদের এই নদীটা আপনারা পরিচালনা করবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। আচ্ছা বলুন যে আসসালামু আলাইকুম। আমি একটা সম্মানিত বলতেছি, তিস্তা খুবই ডুবি আছে। আমি একটা অসহায়
বলতেছি ইয়েতে কিন্তু তোমরা জ্ঞান শক্তি করিয়া দয়া করিয়া জিনিসটা আসলে তোমরা দয়া করিয়া তোমার অনুরোধ করি তোমরা জিনিসটা দেওয়ার মতো ক্ষমতা করেন। তোমাকে অনুরোধ করতেছি, আমি একটা অসহায় লোক, আমি স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ নাই। আসসালামু আলাইকুম, আমার কথা শেষ। যে সম্মানিত ভাই, আপনার নামটা বলে কথাটা বলে, আপনার নাম পরিচয় দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু সংক্ষেপে জীবনের গল্প শোনাতে চাই। আমার বাবা, হ্যালো, আমার বাবা আব্দুল রশিদ সরকার, বাবার জমি 300 বিঘা জমির মালিক ওই ফজল খারাপ ওই বিস্তার করে। অথচ আমার বাবা আব্দুল রশিদ সরকার দীর্ঘদিন ধরে শিবির গাড়ির চাকরি করেন, রিক্সা চালিয়েছেন, আমাদের বলে দিয়েছে। ভাই আপনার কট লিস্টে দিয়ে অথচ ধানের সংকট পেয়েছে 50 বিঘা, তারপরেও আমার বাবা রিক্সা চালাচ্ছেন, এখনো ঢাকা শহরে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। এর চেয়ে দুঃখ আর হতে পারে না। আমি ওই 50 বিঘা সম্পদ থাকা অবস্থায় আজ কাউনিয়াতে ভাড়া থাকতে হয় 300 টাকা বাসায়। একটু বড় হয়ে এখন টাকাকে নিয়ে একটু বাসায় থাকি, বাবারও কাজ করতে হয় না। যে বাবা তার জীবন জীবন দেখলে, তার অবস্থা দেখলে আমরা হতবাক হয়ে যাই যে বাবার অবস্থা থাকা অবস্থায়